আপনারা শুনছেন গল্পের আড্ডাখানা, আর আজকে আমাদের নিবেদন বিশু মুখোপাধ্যায়ের লেখা পিণ্ডদান। শুনতে থাকুন বিশু মুখোপাধ্যায়ের পিণ্ডদান। সেবার স্কুলের ওঠাউঠির পর গ্রীষ্মের ছুটিতে মনে হলো কোথাও বেড়াতে গেলে মন্দ হয় না। ভালোভাবে ক্লাসে উঠেছি, বাবা মার মনও ভালো, তাই ছুটি হবার সঙ্গে সঙ্গেই প্রস্তাব নিয়ে উপস্থিত হলো মার কাছে। মা সেটা নিয়ে আবার জানালেন বাবার কাছে। বাবার অনুমতি ছাড়া তো কিছু হবার জো ছিল না, তাই সরাসরি বাবার কাছে যেতে না পারলে আমরা সব কিছুই পেশ করতুম মার থ্রু দিয়ে। দু একদিন পরে বাবা একদিন ডেকে বললেন, দেখো খোকা, আমার তো ছুটি ছাটা নেই যে তোমায় নিয়ে কোথাও যাব। তাছাড়া এমন জানাশোনাও কেউ কোথাও যাচ্ছে না যে তার সাথে তোমাকে পাঠিয়ে দেবো। বাবার কথা শুনে আমি তো হতাশ হয়ে পড়লুম, কিন্তু ভাগ্যক্রমে সেই সময় মা এসে সুরাহা করে দিলেন ব্যাপারটা। বললেন, কেন, ওকে দিন কয়েকের জন্য নন্দাইয়ের কাছে পাঠিয়ে দাও। তিনি তো ঘাটালে ভর্তি হয়ে এসে আমাদের সবাইকে যেতে লিখেছিলেন। তাছাড়া ওর চিঠি তো ওকে কখনো দেখেনি, দেখলে খুশি হবে। বাবা কি যেন ভেবে নিয়ে বললেন, আহ সেই অজপাড়াগা ভালো লাগবে। তা যেতে চায় যা, কমলার তো ছেলে পুলে হলো না, আদর যত্ন ভাবেই ভালোই। বাবার মুখে এহেন কথা শুনে আমি যেন হাঁপ ছেড়ে বাঁচলুম। শহরেই ছেলেবেলা থেকে মানুষ, পাড়াগা দেখবার সুযোগ কখনো হয়নি, তাই হিল্লি দিল্লি পাহাড় পর্বতের চেয়ে পাড়াগা যাওয়ার কথা আমার ভালোই লাগলো। মা বাবাকে বললেন, তাহলে তুমি একটা চিঠি লিখে দাও ওর পিসে মশাইকে। এরপর বেশ কয়েকদিন কেটে গেল চিঠিপত্র লেখালেখিতে। তারপর সত্যি সত্যিই একদিন জানাশোনা এক ভদ্রলোকের সঙ্গে আমার ঘাটাল যাওয়ার ব্যবস্থা হলো। কলকাতার আউটলং ঘাট থেকে হোরমিলার কোম্পানির স্টিমারে চেপে আমরা ঘাটালের পথে যাত্রা করলুম। সশব্দে পিছনের প্যাডেল হুইলে জল কেটে স্টিমার আমাদের নিয়ে চলল গঙ্গার উপর দিয়ে। গঙ্গা থেকে বাঁক নিয়ে সেই ধোঁয়া কলের লা এসে ক্রমশ ঢুকলো রূপনারায়ণ নদীর মধ্যে। দুদিকের গ্রাম্য দৃশ্য দেখতে দেখতে আমরা চলতে লাগলুম। তারপর গেঁওখালি, তমলুক, কোলাঘাট পেরিয়ে এসে পৌঁছলুম আমাদের নামবার জায়গায়। ঘাটালের ঘাট থেকে পিসে মশাই নিজেই এসে নিয়ে গেলেন আমাদের। স্টিমার ঘাট থেকে বেশি দূরে নয় বাড়ি। পায়ে হেঁটে কয়েক মিনিটের পথ পেরিয়ে বাড়িতে পৌঁছতেই পিসিমা বেরিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন। আমি তার পায়ের ধুলো নিলুম। তারপর সে কি আদর যত্ন চলল কয়েকদিন। কলকাতার কথা, মা বাবার কথা প্রায় ভুলে যাবার দাখিল। শেষ পর্যন্ত পিসেমা পিসেমশাই দুজনেই বললেন, ওকে আর যেতে দিও না, আমাদের কাছেই রেখে দাও, এখানেই লেখাপড়া করুক, থাকুক আমাদের ছেলে হয়ে। হয়তো তাই হয়ে যেত, কিন্তু ঈশ্বর বাদ সাধলেন। কয়েকদিন যেতে না যেতেই আমায় সভয়ে ফিরে আসতে হলো আবার কলকাতায়। দুধ, মাছ, ক্ষীর, ছানা আর দই সন্দেশের মায়া কাটাতে পারলেও মিষ্টি পিসিকে এবার হঠাৎ ছেড়ে আসতে হবে, তা ভেবে আমার দু চোখে জল ভরে এসেছিল। ঘটনাটা ঘটল অত্যন্ত অপ্রত্যাশিতভাবে। সেবার রূপনারায়ণ নদীতে তোপসে মাছ হয়েছিল অপর্যাপ্ত। এমনটা নাকি 50-60 বছরের মধ্যে আর হয়নি। পুকুরের লেজে ইলিশ মাছ বেঁধে ইলিশ মাছ ওঠা বন্ধ করার মতো তোপসে মাছ ওঠাও অনেকে ওই পদ্ধতিতে বন্ধ করতে চেয়েছিল। ঝুড়ি ঝুড়ি মাছ ফেলে দিতে হয়েছিল জেলেদের ডাঙা এনে। কিনবার লোক ছিল না। 1 পয়সায় 5-6 কড়ি মাছ জেলে বউরা জোর করে ঢেলে দিয়ে যেত বাড়িতে এসে। পয়সা দেব না বললেও তোয়াক্কা করতো না। আর সেসব মাছের সাইজই বা ছিল কি, এখন ভাবলেও কষ্ট হয়। তেমন তোপসে এখন আর চোখেই পড়ে না। যেমন পাকা চাঁপা ফুলের মতো রং, তেমনই লম্বা লম্বা কেশর সমেত নধর চেহারা। তার উপর আবার পেট ফেটে যাচ্ছে ডিমে। এহেন তোপসে মাছ সস্তায় পেয়ে শুধু তোপসে মাছ খেয়েই কাটিয়ে দিয়েছিল কত লোক। মুড়ির সঙ্গে মাছ ভাজা, বেসন দিয়ে তোপসে, তোপসের ঝাল, অম্বল। কদিন খেয়ে খেয়ে পাড়ার লোকের কথা কোন ছাড়, যে আমি এমন ভালোবাসি, সেই আমি মাছের নামে আঁতকে উঠতুম। ভাবলেই গাটা কেমন যেন গুলিয়ে উঠত।
নিচু ঘরের অনেক নিরামিষাশী বিধবারা পর্যন্ত এই মাছ খেয়ে ফেলেছিল সেবার। কিন্তু হলে কি হবে, এত কি সহ্য হয়? সব বাড়াবাড়িরই কেলেঙ্কারি আছে, এক্ষেত্রেও তাই হল। কয়েকদিনের মধ্যেই গ্রামে ওলা ওঠা দেখা দিল। প্রথমে কেওড়াপাড়া বাগদিপাড়া থেকে অসুখ ছড়াতে আরম্ভ করলো কায়েতপাড়া ও বামুন পাড়াতেও। পটপট করে লোক মরতে লাগলো চারদিকে। পিসেমশাই সাব ডিভিশনাল অফিসার, তার দায়িত্ব অনেকখানি। ইতিমধ্যেই তিনি ঢেড়া দিয়ে মাছ বেচা মাছ খাওয়া বন্ধ করার নির্দেশ দিয়েছিলেন। ওষুধ বিতরণ করেছিলেন গরিবদের মধ্যে। কিন্তু সংক্রামক ব্যাধি একবার ছড়ালে তাকে রোধ করা মুশকিল। দেখতে দেখতে আশেপাশের বাড়িতেও যখন রোগটা এগিয়ে এলো, তখন ভয় পেয়ে গেলেন পিসেমশাই দুজনই। না না, আর কোনো মতেই নন্দকে এখানে রাখা উচিত নয়। আজই পাঠিয়ে দাও ওকে। অনেক আদরেরও। মার বাছা মার কাছেই যাক। অনেক কষ্টেই পিসিমা যদিও কথাগুলো বলেছিলেন, কিন্তু এছাড়া তার আর উপায় বা কি ছিল? পিসেমশাই বুদ্ধিমান বিচক্ষণ লোক। তিনিও ঘটনার গুরুত্বটা উপলব্ধি করে সেই দিনই আমায় কলকাতায় পাঠাবার ব্যবস্থা ঠিক করে ফেললেন। আমি ফিরে এলুম কলকাতায়। ফিরে এসেছিলুম তাই রক্ষে। তা না হলে কি যে হতো ভগবানই জানেন। কারণ কয়েকদিন পরেই ঘাটাল থেকে খবর এলো যে পিসিমাদের বাড়িতেও এই ভয়াবহ রোগ ছড়িয়ে পড়েছিল। একজন চাকর মারা গিয়েছে এবং পিসিমারও বাঁচার কোনো আশা ছিল না। সকলে হাল ছেড়ে দিয়েই শেষ অবস্থায় তুলসীতলায় নামিয়েছিল তাকে। বাড়িতে কান্নাকাটিও পড়ে গিয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে আশ্চর্য রকম ভাবে ওই তুলসীতলাতেই তার আবার জ্ঞান ফিরে আসে। টাল সামলে ওঠেন তিনি। তাকে আবার ঘরে তোলা হয়। ঈশ্বরের অপার করুণার কথা ভেবে বাড়ি শুদ্ধ সবাই আমরা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। এরপর পিসিমা ও পিসেমশাইয়ের কথা এইখানেই শেষ হয়ে যায়। পিসেমশাই বদলি হয়ে যান চাটগাঁয়। তখন তো আর পাকিস্তান হয়নি। সিভিল সার্ভিসের লোকেদের সারা দেশ চষে বেড়াতে হতো। শেষ পর্যন্ত পূর্ববঙ্গেই থেকে গেছিলেন তিনি অনেক দিন। ঢাকাতে নাকি একটা বাড়িও করেছিলেন। মাঝে মাঝে হয়তো শুনতুম নোয়াখালীতে আছেন, আবার কখনো শুনতুম রংপুরে, কখনো রাজশাহী। ওই শোনাটুকুই যা। তাদেরও আর কখনো কলকাতায় আসা হয়নি, আর আমাদেরও তাদের কাছে যাওয়া হয়নি। এমনই করে দিন কেটে গিয়েছিল। অনেক অনেক বছর পেরিয়ে গিয়েছিল। হিসাব করলে সে প্রায় 10 বছরের ধাক্কা। তারপর স্কুল জীবন পেরিয়ে কলেজে 4 বছর কাটিয়ে আমি যখন ইউনিভার্সিটির 5th ইয়ারে পড়ছি, তখন পিসিমা ও পিসেমশাইয়ের কথা একেবারেই বিস্মৃতির অতল তলে তলিয়ে গিয়েছে। তখন একদিন কলেজ থেকে ফিরে শুনি সেই কমলা পিসি ও পিসেমশাই এসেছেন আবার কদিনের জন্য কলকাতাতে আমাদের বাড়িতে। ক্ষণিকের জন্য ছায়াছবির মতো আমার সেই বাল্যস্মৃতি ভেসে উঠল মনের পর্দায়। যত দিনের পুরনোই হোক না কেন, সেই তোপসে মাছ খাওয়ার কথা ভোলা যায় নাকি? তাড়াতাড়ি বাড়ির মধ্যে গিয়ে দেখি মা ও জেঠিমা পিসিমাকে নিয়ে গল্প জুড়ে দিয়েছেন। আমি কাছে যেতেই মা বললেন, নমস্কার করো পিসিমাকে। আমি পায়ে হাত দিয়ে প্রণাম করলুম। পিসিমা বলে উঠলেন, কে রে নন্দ, চিনতে পারিস? তুই যে একেবারে জোয়ান মদ্য হয়ে গেছিস। মনে আছে এই পিসিমাকে তোর? চিনতে পারবো না কেন পিসিমা, তুমি তো একটুও বদলাওনি। আমি হাসতে হাসতে বললুম বটে কথাটা, কিন্তু সত্যি আশ্চর্য হয়ে গেল তার চেহারা দেখে। 10 বছর আগে যখন পিসিমাকে দেখেছি তখন তার বয়স 36-37 হবে। কিন্তু তারপরে এই দীর্ঘ দিন কেটে গেছে, অথচ তার চেহারা একটুও বদলায়নি, বরং তখনকার চেয়ে বয়স এখন যেন কমই মনে হচ্ছে। শুনলুম ঘাটালে সেই যে পিসিমার কলেরা হয়েছিল, তারপর এই 10 বছরের মধ্যে একদিনের জন্য তার আর জ্বরজারি বা সর্দি কাশি পর্যন্ত হয়নি কখনো। মা বললেন, খোকা, বাইরের ঘরে তোমার পিসে মশাই আছে, যাও তাকেও প্রণাম করে এসো গিয়ে।
বাবার সঙ্গে পিসেমশাই গল্প করছিল বৈঠকখানায়। তাকে গিয়ে প্রণাম করলুম বটে, কিন্তু তার চেহারা দেখে যেন আর চেনাই যায় না। অনেক বুড়ো হয়ে গিয়েছেন তিনি। আমাকে আদর করলেন, তারপর লেখাপড়ার কথা, স্কলারশিপ পাওয়ার কথা তুলে খুব খানিকটা তারিফ করলেন পিঠ চাপড়ে। বাবা বসেছিলেন পাশেই, গম্ভীর মানুষ, কাজের কথা ছাড়া বাজে কথা বলেন না। হঠাৎ বলে উঠলেন, কাজের কথা শোনো খোকা, বেশি সময় নেই, তোমাকে এক্ষুনি তৈরি হয়ে নিতে হবে। তুমি তোমার পিসিমা ও পিসেমশাইয়ের সঙ্গে আজই গয়ায় যাবে 3-4 দিনের জন্য। কোনো ওজোর দেখিয়ে নাকচ করে দেওয়ার চেষ্টা করো না যেন। বাবার কথার উপর কোনোদিনই না বলার সাহস হয়নি আমার। তবু ছোট্ট করে জিজ্ঞাসা করলুম, কেন? বুড়ো ধাড়ি ছেলে গয়ায় কেন যায় জানো না? আহা, অন্য কাজও তো হতে পারে, ওয়ারও তো জানবি কি করে? বলে বিষয়টা পিসেমশাই আমায় বুঝিয়ে দিলেন। ব্যাপারটা বিশেষ কিছুই নয়। সম্প্রতি তিনি রিটায়ার করেছেন। অনেক দিনই পিতৃপুরুষের গয়ায় পিণ্ডি দেবার ইচ্ছে, কিন্তু কার্যগতিকে তার হয়ে ওঠেনি এতদিন। তাই এবার সেই কাজটা সারতে চান। নিজের বয়স হয়েছে, তার উপর শরীরটাও খারাপ, তাই আমাকে নিয়ে যাবার ইচ্ছে। আমি রাজি হয়ে গেলুম। বাইরে যাবার কথায় আমি তো কোনোদিন না বলিনি। তাছাড়া যে বোধিদ্রুমতলে তথাগত বুদ্ধত্ব লাভ করেন, তার পদরেণুরঞ্জিত সেই তীর্থস্থান দেখা হবে, এ তো সৌভাগ্যের কথা। বাবা ও পিসেমশাইকে বললুম, তাহলে আমি তৈরি হয়ে নি। পিসেমশাই বললেন, হ্যাঁ বাবা, ট্রেন রাত 9টায়, খেয়ে দিয়ে আমরা ওই 8টা নাগাদ রওনা দেবো এখান থেকে। গয়ায় এসে আমরা উঠলুম আমাদেরই জানাশোনা এক পান্ডার বাড়ি। বাবা ঠিকানাপত্র লিখে দিয়েছিলেন। বংশানুক্রমে আমাদের কাজ করে আসছেন তারা। দেখে অত্যন্ত ভদ্র ধার্মিক লোক বলেই মনে হলো। নিজের পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর বাড়ি, তারই দুখানি ঘর আমাদের ছেড়ে দিলেন দোতলার ওপর। পরের দিনই পিসেমশাই ফল্গুর তীরে বিষ্ণুপাদপদ্মে পিণ্ডদান করবেন। তাই প্রয়োজনীয় জিনিসপত্রের জন্য তাকে টাকা কড়ি সব হিসেব করে সেই রাত্রেই দিয়ে দেওয়া হলো। আমাদের খাওয়া দাওয়ার বন্দোবস্ত পাণ্ডাজি সব করলেন সেদিন। রাত্রে খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ গল্পগুজব করে আমি পাশের ঘরে শুতে গেলাম। পিসেমশাই বলেছিলেন, তুইও না হয় এই ঘরে শো না। কিন্তু আমি তাতে রাজি হইনি। বরাবরই একলা শোয়া আমার অভ্যেস। তাছাড়া পিসিমা রয়েছেন। গয়ায় যাবার সঙ্গে সঙ্গেই একটা জিনিস লক্ষ্য করেছিলাম। পিসিমা যেন কেমন গম্ভীর, মন মরা হয়ে গেছেন। আগের মতো আর তেমন কথাবার্তা বলছেন না। অমন যে ঢলঢলে মুখ, এক রাত্রে ট্রেন জার্নিতেই যেন আধখানা হয়ে গেছে তাঁর। পিসেমশাই ঠাট্টা করে 2-1 বার বলেও ফেলেছিলেন, কি হলো কি, তোমার শরীর টরীর খারাপ হলো নাকি? না, কিছু না। বলে কথাটা উড়িয়ে দিয়েছিলেন কমলা পিসি। পাশের ঘরে বিছানা পাতাই ছিল। মশারি ফেলে লণ্ঠনটা কমিয়ে দিয়ে আমি শুয়ে পড়লুম। ঘুম না আসা পর্যন্ত পাশের ঘর থেকে মধ্যে মধ্যে পিসিমা ও পিসেমশাইয়ের টুকরো টুকরো কথাবার্তা ভেসে আসছিল। তারপর ঘুমিয়ে পড়েছি কখন তার মনে নেই। হঠাৎ দরজায় ধাক্কাধাক্কিতে ঘুম ভেঙে গেল। হ্যাঁ হ্যাঁ, উত্তেজিত কণ্ঠে পিসেমশাই ডাকছেন। নন্দ, একবার শিগগিরই উঠে আয় তো। আমি ধর্মড়িয়ে উঠে দরজা খুললুম। জিজ্ঞাসা করলুম, ব্যাপার কি পিসেমশাই? পিসেমশাইয়ের গলা দিয়ে স্বর বেরোচ্ছে না। হাঁপাতে হাঁপাতে বললেন, তোমার লণ্ঠনটা নিয়ে একবার এই ঘরে এসো। লণ্ঠনটা বাড়িয়ে পিসেমশাইয়ের মুখটা চেয়ে দেখলুম, তাতে আমিই ভয় পেয়ে গেলুম। সারা মুখটায় গিয়ে যেন এক পোঁচ কালি মাখিয়ে দিয়েছে। কপালের উঁচু উঁচু শিরাগুলো ঠেলে আরও খানিকটা যেন উঁচু হয়ে উঠছে। আর কোনো কথা না বলে তার সঙ্গে এসে ঢুকলুম পাশের ঘরে। ঘরে ঢুকেই আমি তো চমকে উঠলুম। দেখি পিসিমা উপুর হয়ে পড়ে রয়েছেন মেঝের ওপর। মাথায় বালিশ নেই, চুল খোলা, কাপড় ইতস্তত বিক্ষিপ্ত। আমি তাড়াতাড়ি এগিয়ে গিয়ে তার কাছে যেতেই পিসেমশাই হাঁ করে উঠলেন, বললেন, ছো না ওকে।
কি ব্যাপার কিছুই সঠিক যদিও বুঝতে পারছিলাম না, তবুও একটা কিছু সাংঘাতিক যে ঘটেছে ভেবেই আমি বলে ফেলুম, আপনি কি মেরে ফেললেন নাকি পিসিমাকে? ব্যাপার কি? আমি মেরে ফেলবো? ওই যে আমায় মেরে ফেলেনি এতদিন এই রক্ষে। উত্তেজিত হয়ে বেশ চেঁচিয়েই কথাগুলো বললেন পিসেমশাই। তারপর আমাকে কাছে বসিয়ে যা বললেন তা শুনে আমি তো পাথর হয়ে গেলাম। অসম্ভব, এ কখনো হতে পারে না বলে আমিও চেঁচিয়ে উঠলাম উত্তেজনায়। আমার কথার সঙ্গে সঙ্গে পিসিমা ধর্মর করে উঠে বসলেন। চোখ দুটো যেন ঠেলে বেরিয়ে আসছে, গাল বেয়ে জল গড়াচ্ছে তা থেকে। মুখের চেহারা বহুদিনের অসুস্থ রোগীর মতো, বিমর্ষ, ম্লান। উঠে বসে হাঁপাতে হাঁপাতে বললেন, না বাবা, কথাটা মিথ্যে নয়, সত্যি। তোমাকে আমি ছেলের মতো ভালোবাসি, মিথ্যে কথা বলবো না। এই দেহটা তোমার পিসিমার হলেও আমি সত্যিকারে তোমার পিসি নই গো। আমি ঘাটালের বাগদি পাড়ার কেওড়াদের মেয়ে রূপী, আমি পেতনি। কথাটা শুনেই সমস্ত শরীরটা যেন আমার কেমন দুলে উঠল। থেকে থেকে কেঁপে কেঁপে কথাগুলো বলছিল ওই বিদেহী রূপীর আত্মা। হতবাক হয়ে গিয়েছিলাম আমি। এও কি কখনো সম্ভব? যার সামনে বসে কথা বলছি সে মানুষ নয়, পেতনি, মানুষের শরীর ধারণ করে আছে। ভাবতে ভাবতে সর্বাঙ্গে আমার কাঁটা দিয়ে উঠল, মাথার ভেতরটা কেমন যেন ঝিমঝিম করতে থাকলো। শেষ রাতের জ্যোৎস্না জানালা দিয়ে এসে পড়েছে ঘরের মধ্যে। লণ্ঠন দুটো দাউ দাউ করে জ্বলছে, তবু যেন বড় অন্ধকার মনে হলো ঘরটাকে। পিসেমশাই রয়েছেন পাশে, তবু যেন আমি নিঃস্ব, একাকী। আমার চোখ মুখের চেহারা দেখে পিসেমশাই আমায় একটা ঠেলা দিয়ে বললেন, শুনলি একবার কথাটা? 10 বছর আগে কমলা নাকি কলেরায় মারা যায়। তাকে তুলসীতলায় যখন নামানো হয় সেই সময় উনি পাশের এক নিম গাছ থেকে এসে তার দেহের মধ্যে ভর করেন। মৃত কমলা বেঁচে ওঠে। তারপর থেকে এই 10 বছর ওই প্রেতনির সঙ্গে ঘর করছি আমি। ও বাবা, এ কি কাণ্ড রে! শুনেছিস কখনো এমন কথা? কি করি, কোথায় যাই এখন তাই বল বাবা তুই। বিহবলের মতো হয়ে পড়লেন যেন পিসেমশাই। মনে বল এনে আমি ওকে সান্ত্বনা দিয়ে বললুম, আপনি একটু স্থির হন পিসেমশাই, সব শুনতে দিন ওর কাছ থেকে। না না, শুনবি আর কি? বলছে ওরও পিণ্ডি দিয়ে যেতে, কোনো রকমে উদ্ধার করে দিয়ে যেতে ওকে। কোথায় করতে এলুম মা বাপের কাজ তা নয়, এ কি রে বাবা! বলে পিসেমশাই আবার হাঁপাতে লাগলেন। আমি বললুম, বেশ তো, গয়ালি পান্ডা ঠাকুরকে বলা হোক ব্যাপারটা, তিনি যা বলবেন তাই করা যাবে। যদি বলেন হ্যাঁ ওরও পিণ্ডি দেওয়া চলবে, তাহলে তাই দিয়ে দেবো আমরা। হ্যাঁ বাবা নন্দ, আমাকে উদ্ধার করে দাও বাবা। আমার ভোগের লালসা সব মিটে গেছে বাবা, সব মিটে গেছে। আমার কেউ নেই, তোমাদের পায়ে পড়ি বাবা, তোমরা আমায় উদ্ধার করে দাও বাবা, আমায় উদ্ধার করে দাও। এই সুযোগ আর পাবো না আমি। বলে হাউ মাউ করে মেজে গড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন তিনি। দুতলায় আমাদের হইচই, কান্নাকাটি ও কথাবার্তায় নিচে পান্ডা ঠাকুরের ঘুম ভেঙে গেছিল। তিনি উপরে উঠে এলেন, কিন্তু এসে যা শুনলেন তাতে তার গায়ের রক্ত হিম হয়ে যাবে তা। তবু নিজেকে সামলে নিয়ে তিনি সাহস দিলেন আমাদের। তিনি বলেছিলেন, কুছ ডর নেই, হাম কাল ভি ওনার কাম করে দেবে। পেতনি পিসি
তখনও ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিলেন আর ছটফট করছিলেন মেঝের ওপর। এই অবস্থায় আমাদের মানসিক বল হারানো উচিত নয় ভেবে আমি তার কাছে সাহস করে এগিয়ে গেলুম। তারপর মাথায় একটা বালিশ ও গায়ে একখানা চাদর ঢাকা দিয়ে দিলুম। কিন্তু গায়ে হাত লাগতেই দেখলুম গা যেন ওর আগুন, হাত পুড়ে যাচ্ছে। ওর মাথায় বালিশ দিতে যাবার আগে পিসেমশাই আর একবার যদিও চিৎকার করে উঠেছিলেন, কিন্তু আমি শুনিনি। সত্যিকার পেতনি হলেও এতদিন যে কারো কোনো অনিষ্ট করেনি, আজ আর সে তা করতে যাবে কেন? আমি তাকে বললুম, আপনি নিশ্চিন্ত হয়ে ঘুমুন, কাল আপনার সব ব্যবস্থা করে দেব। হ্যাঁ বাবা, হ্যাঁ তাই করো। আমার সদ্গতি করে দাও বাবা, আমার ভালো হবে। থাকতে পারিনি বাবা, গরিবের মেয়ে দুঃখে কষ্টে পড়ে আত্মহত্যা করেছিল অল্প বয়সে। তারপর তারপর তোমার পিসিমা যখন মারা গেল, পিসিমশাইয়ের ঐশ্বর্যের লোভে পড়ে আর সংসার সুখের লালসায় ঢুকে পড়েছিলাম তোমার পিসিমার মৃতদেহ। সে রাত পিসেমশাইও আমার বসে বসেই কেটে গেল। প্রতি মুহূর্তেই এই কাল রাত কতক্ষণে কাটবে সেই চিন্তাই তখন আমাদের মনকে পেয়ে বসেছিল। ক্রমশ ভোরের আলো দেখা দিল পূব আকাশে। সব কিছুই স্পষ্ট হয়ে উঠতে লাগলো আস্তে আস্তে। দিনের আলো রাতের বিভীষিকা অনেক কমিয়ে দিল বটে, কিন্তু এই আলোতে পেতনি পিসির মুখটা স্পষ্ট দেখে আমার ভয় হয়ে গেল। কয়েক ঘন্টার মধ্যে এক রাত্রে মানুষটার গায়ের রং, চোখ, মুখ সব যেন বীভৎস রূপ ধারণ করেছে। কোথায় আমার সেই পিসির ঢলঢলে মিষ্টি মুখ, আর কোথায় তার সেই আদরের ডাক? আমার দিকে চোখ পড়তেই তিনি নাকে সুরে জল জল দেও একটুকু বলে উঠলেন। চিঁচি করছে যেন গলার স্বর। আমি গ্লাস থেকে গালে জল ঢেলে দিতে দিতে জিজ্ঞাসা করল, কেমন আছেন? উত্তরে ওইভাবেই নাকে সুর টেনে টেনে তিনি বললেন, জ্বলে যায় বাপ, জ্বলে যায় রে। ক্রমশ কথাগুলো কেমন যেন ইতর্জনের ভাষার মতো আসছিল তার। মাথায় হাত দিয়ে আমি জ্বর দেখতে যাচ্ছিলাম, কিন্তু পিসেমশাইয়ের ধমকানিতে আর হাত বাড়ালুম না। তাছাড়া তখন আর সময়ও ছিল না আমাদের। পান্ডা ঠাকুরের সঙ্গে তখনই বেরোতে হবে। তার লোক এসে উপরেই দাঁড়িয়েছিল আমাদের কাছে। সেদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত দিনটাই কেটে গেল শ্রাদ্ধ শান্তির ব্যাপারে। পিসেমশাইয়ের সঙ্গে সারাক্ষণই আমি পাশে পাশে রইলুম, ফাই ফরমাস খাটলুম। পেতনি পিসির কাজও হলো নানা হাঙ্গামা করে, দাঁড় কাক বুলি দিয়ে, চামচিকে পুড়িয়ে। পান্ডা ঠাকুরের জন্য আলাদা বেশ কিছু টাকা নিলেন। রাত্রি হয় হয় এমন সময় আমরা আস্তানায় ফিরল, কিন্তু বাড়িতে যে লোকটিকে আমরা রোগিণীর তত্ত্বাবধানে রেখে গিয়েছিল, সে ঢোকবার মুখেই ছুটে এসে খবর দিলে যে তিনি এইমাত্র হঠাৎ মারা গেলেন। আমরা ডাক্তার ডাকার কোনো অবসর পাইনি। পিসেমশাই স্বস্তির নিঃশ্বাস ফেলে বললেন, যাক, বাঁচা গেল। সারা দিনের ক্লান্তির পর আমাদের নিজেদের শবদাহের আর কোনো শক্তি ছিল না। অন্য লোকের সাহায্য নিয়ে টাকা দিয়ে তার সদ্গতি করিয়ে পরের দিনই আমরা দুজনে, পিসেমশাই ও আমি, এলুম কলকাতায়। অবিশ্বাস্য এই ঘটনার কথা বাড়ির সবাই শুনে তো স্তম্ভিত হয়ে গেলেন। বিশ্বাস করে নিয়ে শেষ পর্যন্ত সবাই সান্ত্বনা দিলেন পিসেমশাই। কিন্তু বাইরে আর যাকেই এ ঘটনা বলেছি সেই বিশ্বাস করেনি, আর কোনোদিন কেউ করবে বলেও মনে হয় না। পিসেমশাইও আজ আর নেই, কিন্তু আমি এখনো বেঁচে আছি।
ভয়াবহ এই ঘটনার জীবন্ত সাক্ষী হয়ে। শুনছিলেন পিণ্ড দান, রচনা বিশু মুখোপাধ্যায়। আজ গল্প পাঠ এবং সম্পাদনার দায়িত্বে ছিলাম আমি, সৌম্যজিৎ। বাবার চরিত্রে পৃথ্বীশ, পিসেমশাইয়ের চরিত্রে সায়ক এবং পিসিমার চরিত্রে সৌমিতা। গল্পটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিন। আর ভবিষ্যতে আরও নতুন নতুন গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পাশে থাকা বেল আইকনটাও ক্লিক করে দেবেন। গল্পটি সম্পূর্ণ শোনার জন্য অসংখ্য ধন্যবাদ।